ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো। আজকে যে টপিকটা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে সমযোজী বন্ধনে ইলেকট্রনের সরণ। এই টপিকটা আমি আলোচনা করব সমযোজী বন্ধনে ইলেকট্রনের সরণ। দেখো যে সমযোজী বন্ধনে ইলেকট্রনের সরণ এর মানেটা কি বলতে চেয়েছে, যে সমযোজী বন্ধনে ইলেকট্রনের সরণ আমাদের যে জৈব যৌগগুলো, মূলত আমরা তো জৈব যৌগ আলোচনা করছি, জৈব যৌগগুলো মূলত সমযোজী প্রকৃতির হয়, কোভ্যালেন্ট ইন নেচার। এবার দেখো ওই যে জৈব যৌগটা তুমি নিচ্ছ, যে কোনো জৈব যৌগ, সেই জৈব যৌগের বন্ধন সৃষ্টিকারী যে ইলেকট্রন জোড় আছে, সেই জোড়গুলো কোনো একটা পরমাণুর দিকে সরে যেতে পারে, এবং কোনো একটা পরমাণুর দিকে সরে যেতে পারে এর অনেকগুলো কারণ থাকতে পারে। ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকতে পারে। ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের জন্য যেখানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি যে পরমাণুর, সেই পরমাণুর দিকে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন সরে যেতে পারে। তো সেই কারণে জৈব যৌগের মধ্যে জৈব যৌগ সমযোজী হলেও যেহেতু বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড় এক জায়গা থেকে অন্য জায়গায় একটু সরে যেতে পারে, সুতরাং সেই কারণে জৈব যৌগ কিন্তু সমযোজী হলেও এর মধ্যে কিছুটা আয়নীয় প্রকৃতি দেখা যায়। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে যে সমযোজী বন্ধন ইলেকট্রনের সরণের ফলে কি হয়। সমযোজী বন্ধনে ইলেকট্রনের সরণের ফলে ওই সমযোজী বন্ধন দ্বারা সৃষ্ট যৌগে কিছুটা কিন্তু আয়নীয় ধর্মের সৃষ্টি হয়। এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে। এবং এই আয়নীয় ধর্মের সৃষ্টি হয়, এই সৃষ্টি হওয়াটা আমরা জৈব যৌগে 4 রকমভাবে এই আয়নীয় ধর্মের সৃষ্টি হতে পারে। অর্থাৎ জৈব যৌগ সমযোজী হলেও জৈব যৌগ সৃষ্টিকারী যে পরমাণু, সেই পরমাণুর উপর পজিটিভ বা নেগেটিভ চার্জ আসতে পারে 4টে কারণের মাধ্যমে। এবং এই পজিটিভ বা নেগেটিভ চার্জটা কিভাবে আসবে? ইলেকট্রনের সরণের ফলে। বুঝতে পেরেছ? তো সেই কারণে আমরা সমযোজী বন্ধন ইলেকট্রনের সরণের ফলে জৈব যৌগে ইলেকট্রনের সরণের ফলে কি হয়, জৈব যৌগে আয়নীয় ধর্ম আসতে পারে। আয়নীয় ক্যারেক্টার, আয়নীয় ধর্ম বা আয়নিক ক্যারেক্টার, আয়নিক চরিত্র বা আয়নীয় ধর্ম, আয়নীয় চরিত্র, জৈব যৌগ আয়নীয় চরিত্র কিন্তু আসে। এবং এটাকেই আমরা এই জৈব যৌগ আয়নিক চরিত্র আসে। এবং ইলেকট্রনের যে সরণটা হচ্ছে, এই ইলেকট্রনের সরণটা 4 রকমভাবে হতে পারে। এবং 4 রকমভাবে জৈব যৌগে, যেটা একটা সমযোজী যৌগ বলতে পারো, তার মধ্যে কিন্তু আমাদের আয়নীয় ধর্মের সৃষ্টি হয়। এবং এই 4 রকমভাবে আমি লিখছি, দেখো সমযোজী বন্ধন ইলেকট্রনের সরণ 4 রকমভাবে হতে পারে। 4 রকমভাবে হতে পারে, মূলত হতে পারে। প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। 1 নম্বর হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। 2 নম্বর হচ্ছে ইলেকট্রোমারিক এফেক্ট। 3 নম্বর হচ্ছে রেজোন্যান্স এফেক্ট। 4th নম্বর হচ্ছে হাইপার কনজুগেশন এফেক্ট। এই 4 রকমভাবে জৈব যৌগে আয়নিক চরিত্র আসে, অর্থাৎ সমযোজী বন্ধন ইলেকট্রনের সরণ হয়। কী 4টে ভাগ আমি বলছি? ইন্ডাকটিভ এফেক্ট, যেটাকে আমরা বলবো আবেশ প্রভাব, ইলেকট্রোমারিক এফেক্ট, রেজোন্যান্স এফেক্ট এবং হাইপার কনজুগেশন এফেক্ট। এই 4 রকমভাবে জৈব যৌগে কিন্তু আমাদের আয়নীয় চরিত্র আসে। প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট বা আবেশ প্রভাব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনাটা ইন্ডাকটিভ এফেক্ট বা আবেশ প্রভাব নিয়ে সীমাবদ্ধ থাকবে। তাহলে আজকে আমাদের আলোচনাটা হবে ইন্ডাকটিভ এফেক্ট। আমরা সবটা মুছে দিচ্ছি। তাহলে নিশ্চয়ই আমরা 4টে প্রভাব নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা এপিসোডে করে একটা করে এপিসোড লাগবে। আমরা যেটা আলোচনা করব আজকে ইন্ডাকটিভ এফেক্ট। খুব ভালো করে শুনবে, অত্যন্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট। ইন্ডাকটিভ এফেক্ট
ইন্ডাকটিভ এফেক্টের বাংলাটা হচ্ছে আবেশ প্রভাব। এইটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আবেশ প্রভাব, আবেশ কথাটা তোমরা কোথায় শুনেছো এর আগে? চৌম্বক আবেশ শুনেছো? ক্লাস 7-8 বইয়েতে চৌম্বক আবেশ বলে ছিল। চৌম্বক আবেশ কিভাবে হয় তোমরা জানো? একটা চুম্বক নিলে সেই চুম্বকের কাছে যদি একটা আলপিন আলো, সেই আলপিনটাতে একটা সাময়িকভাবে যে চুম্বকটা ওই আলপিনে আবেশের সৃষ্টি করে এবং তার ফলে ওই আলপিনটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় এবং ওই আলপিনটার যে সম্মুখবর্তী প্রান্তে চুম্বকের বিপরীত মেরুর সৃষ্টি হয়। এর ফলে ওই আলপিনটা চুম্বক দ্বারা আকর্ষিত হয়। এটাকেই বলে চুম্বক আবেশ। বুঝতে পেরেছো? আবেশ। তারপরে যদি ধরো একটা চুম্বক নিয়ে একটা আলপিন দিলে আলপিনটা চুম্বকে আটকে গেল, তারপর আবার যে আলপিনটা 1 নম্বর আলপিন, সেই আলপিনটা কিন্তু চুম্বকে পরিণত হয়েছে। কোন কিসের প্রভাবে? মূল চুম্বকটার প্রভাবে। এরপরে তুমি আবার একটা আলপিন দিলে সেই আলপিনটাও কিন্তু দ্বিতীয় যে আলপিনটা দিল সেটা কিন্তু প্রথম আলপিনের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেল, কারণ প্রথম আলপিনটা তখন কিন্তু চুম্বক হয়ে গেছে মেন চুম্বকটার প্রভাবে। এবার দ্বিতীয় যে আলপিনটা আছে সেই দ্বিতীয় আলপিনের সঙ্গে তুমি আরেকটা আলপিন যোগ করলে সেটাও আটকে গেল। এইভাবে তুমি মোটামুটি 3-4টে তুমি আলপিন যোগ করতে পারবে এবং তারপরে তুমি যদি আলপিনটা যদি যোগ করো তাহলে কিন্তু আর সেইটাতে যোগ হবে না। এইটা তোমরা সবাই বাড়িতে নিশ্চয়ই এটা করেছো। এবং এইভাবে দেখো এখানেও সেই ইন্ডাকটিভ এফেক্ট ওই রকমটাই কিন্তু কনসেপ্টটা কিন্তু কাজে লাগাবো। কনসেপ্টটা দেখো কি ইন্ডাকটিভ এফেক্ট। দেখো, আমার একটা জৈব যৌগ আছে যেখানে কার্বন একটা শৃঙ্খল আছে। এই কার্বন শৃঙ্খলগুলো মাস্ট বি সিঙ্গেল বন্ডে থাকবে। কার্বন শৃঙ্খলগুলো, এই কার্বন শৃঙ্খলটা আমার আছে। তো এই কার্বন শৃঙ্খলে আমি এই কার্বনটার সঙ্গে একটা গ্রুপ আমি যুক্ত করছি। সেই গ্রুপটাকে আমি ধরছি, আমি হ্যালোজেন আমি যুক্ত করছি, আমি একটা সিএল যুক্ত করলাম, হ্যালোজেন যুক্ত করলাম। তাহলে দেখো আমাদের একটা কার্বন শৃঙ্খল নিয়েছি, কার্বন শৃঙ্খলে কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড আছে এবং এখানে এই কার্বন শৃঙ্খলের মধ্যে আমি একটা হ্যালোজেন নিয়েছি। যে কোনো গ্রুপ নিতে পারি, আমি একটা হ্যালোজেন নিয়েছি। ক্লোরিনটা হচ্ছে হ্যালোজেনের মধ্যে পড়ে। তো এই হ্যালোজেনটা নেওয়ার ফলে কি হবে দেখো, এই হ্যালোজেনটা নেওয়ার ফলে এই যে কার্বন এবং ক্লোরিনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে ক্লোরিন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখানে যে বন্ধন জোড়ে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা কোন দিকে সরে থাকবে? ক্লোরিনের দিকে সরে থাকবে। এটা তো আমরা ইলেকট্রোনেগেটিভিটি থেকেই আমরা পেয়েছি। তাহলে এখানে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়টা ক্লোরিনের দিকে সরে থাকবে এবং ক্লোরিনের উপর কী চার্জ আসবে? নেগেটিভ চার্জ। ঠিক আছে। আর এই কার্বনটার উপর কী চার্জ আসবে? এই কার্বনটার উপর পজিটিভ চার্জ আসবে, যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ইএন ইজ গ্রেটার দ্যান কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি। এটা তো তোমরা করেছো এর আগে। এটাকে কি বলে? এটাকে তোমার মানে ইলেকট্রোনেগেটিভিটি তো তোমরা দেখেছো, ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে আমরা এটা করেছিলাম যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেই দিকে ইলেকট্রন জোটটা সরে থাকে এবং এই ইলেকট্রন জোটটা ক্লোরিনের দিকে সরে আছে বলে ক্লোরিনের উপর ডেল্টা নেগেটিভ চার্জ আর কার্বনের উপর ডেল্টা পজিটিভ চার্জ। এই পর্যন্ত আমরা আগেতেই জানতাম। কিন্তু এখানে যেহেতু একটা কার্বন চেন আছে, এই কার্বন চেনটাতে দেখো কীরকমভাবে পরিবর্তন ঘটবে। এই ক্লোরিনের প্রভাবে এই কার্বনটাতে একটা আবেশের সৃষ্টি হয়েছে, মানে ক্লোরিনটা এখানে একটা আবেশ করেছে এই কার্বনটাকে। এবার এই কার্বনটাকে আবেশ করবে, আবার এই কার্বনটাকে আবেশ করবে, যেটা সেই আলপিনের ব্যাপারটা আমি তোমাদের বলছিলাম যে একটা আলপিন অন্য আলপিনকে আবেশ করবে, মানে প্রথম আলপিনটা দ্বিতীয় আলপিনকে, দ্বিতীয় আলপিনটা তৃতীয় আলপিনকে। সুতরাং এখানে যখন পজিটিভ চার্জ এলো এই কার্বনটা, তখন এই কার্বনটাকে দেখো আবেশের মাধ্যমে কি পরিণত করে। তো এইখানে দেখো ডেল্টা পজিটিভ চার্জ যেহেতু এসছে, তাহলে এইখানে যে বন্ধন জোড়ে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা কোন দিকে সরে থাকবে? ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ। তাহলে এখানে যে বন্ধন জোড়ে ইলেকট্রনটা সেটা কোন দিকে সরে থাকবে? সেটা কার্বনের দিকে সরে থাকবে, কারণ কার্বনের উপর পজিটিভ চার্জ আছে। তাহলে এখানে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়টা কার্বনের দিকে সরে গেল, তার মানে এই কার্বনটার উপরও কিন্তু পজিটিভ চার্জ আসবে।
মানে তুমি যদি এই কার্বন আর এই কার্বনটার মধ্যে তুলনা করো, এর মধ্যে যে বন্ধন জোটটা আছে সেই বন্ধন জোটটা তো নেগেটিভ চার্জ বিশিষ্ট বন্ধন জোটটা তো পজিটিভ চার্জ বিশিষ্ট এই কার্বনটার দিকে সরে গেল। তাহলে এই কার্বনটার উপর কী চার্জ আসবে? এই কার্বনটার উপর এখান থেকে ইলেকট্রন সরে যাচ্ছে, যেখান থেকে ইলেকট্রন সরে যায় সেখান থেকে পজিটিভ চার্জ আছে, সুতরাং এই কার্বনটার উপরও কিন্তু পজিটিভ চার্জ আসবে এবং এই পজিটিভ চার্জটাকে আমি ডেল্টা ডবল ডেল্টা 2+ আমি এরমভাবে বলবো। এই ক্ষেত্রেও এই কার্বনটার উপরও পজিটিভ চার্জ আসবে। আবার দেখো এইখানে যে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড় আছে সেই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়টা আবার এই কার্বনের দিকে সরে যাবে, তাহলে এই কার্বনটার উপর পজিটিভ চার্জ আসবে। এখানে আমি এটাকে আমি ট্রিপল ডেল্টা পজিটিভ আমি চার্জ বলে ঘোষণা দিচ্ছি, সূচনা করলাম। এবং দেখো এই ক্লোরিনটা আসার ফলে এই কার্বনটা আবেশ সৃষ্টি হলো। একটা চুম্বক আসার ফলে, তুমি চুম্বক আবেশের কথা চিন্তা করো, একটা চুম্বক আসার ফলে প্রথম আলপিনটা আবেশ সৃষ্টি হলো, প্রথম আলপিনটা আবার দ্বিতীয় আলপিনটাতে আবেশ সৃষ্টি করলো, আর দ্বিতীয় আলপিনটা আবার তৃতীয় আলপিনটাতে আবেশ সৃষ্টি করলো। এবং দেখা গেছে যে 3 নম্বর কার্বনের পরে 4র্থ নম্বর 5 নম্বর কার্বনে এর যে প্রভাবটা, এর প্রভাবটা কিন্তু প্রায় শেষ হয়ে যায়, আর থাকে না, এই 3 নম্বর কার্বন পর্যন্তই কিন্তু থাকে। এবং তুমি এখানে একটা খেয়াল করবে, এখানে যে ডেল্টা পজিটিভ চার্জটা যেটা আসছে, এই ডেল্টা পজিটিভ চার্জের মানটা কিন্তু এই 2 ডেল্টা পজিটিভ চার্জের মানের থেকে বেশি, এবং 2 ডেল্টা পজিটিভ চার্জের মানটা 3 ডেল্টা পজিটিভ চার্জের থেকে বেশি। এটাই তো হওয়া উচিত, কারণ এখানে যে ডেল্টা পজিটিভ চার্জ এসছে এখানে ট্রুলি মানে একটা প্রকৃত ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের দ্বারা এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে। আর এখানে যে পজিটিভ চার্জটা এসছে সেটা এর থেকে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু অতটা ইলেকট্রোনেগেটিভ নয়। সেই জন্যে যে ডবল ডেল্টা পজিটিভ, এটাকে আমি এর যে চার্জটা, এই চার্জটা কিন্তু ডেল্টা পজিটিভের থেকে কম হবে। তো দেখো এইভাবে কার্বন শৃঙ্খলে যখন কোনো একটা গ্রুপ আসছে এবং এই গ্রুপটা বা পরমাণুটা যখন আসছে, তখন এই কার্বন শৃঙ্খলে ইলেকট্রন জোড়ের বন্ধন সৃষ্টি ইলেকট্রন জোড়ের যে সরণ ঘটছে, এই সরণটাকেই আমরা বলবো ইন্ডাকটিভ এফেক্ট বা আবেশ প্রভাব। বুঝতে পারলে? তো এই যে ঘটনাটা আমি দেখালাম, এই ঘটনাটা হচ্ছে আবেশ প্রভাব, ইন্ডাকটিভ এফেক্ট। অর্থাৎ যখন কার্বন কার্বন যখন সিঙ্গেল বন্ড থাকে, কার্বন কার্বন যখন সমযোজী বন্ধনে আবদ্ধ, এক বন্ধনে আবদ্ধ একটা কার্বন শৃঙ্খল থাকে, সেই কার্বন শৃঙ্খলে কোনো পরমাণু বা কোনো গ্রুপ যদি এখানে আসে, কোনো পরমাণু বা গ্রুপ যদি যুক্ত হয়, তাহলে সেই পরমাণু বা গ্রুপের প্রভাবে এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়ের সরণ ঘটে। এই সরণটাকে আমরা বলবো ইন্ডাকটিভ এফেক্ট বা আবেশ প্রভাব। আচ্ছা, এর ঠিক বিপরীত ঘটনা ঘটতে পারে। কার্বনের থেকে তুমি যদি একটা কম ইলেকট্রোনেগেটিভ মেটাল নাও, কম ইলেকট্রোনেগেটিভ কার্বনের থেকে কম ইলেকট্রোনেগেটিভ একটা তুমি জিনিস নাও, যেটা হচ্ছে একটা ধাতব মেটাল হতে পারে, কারণ মেটালগুলো হচ্ছে কার্বনের থেকে কম ইলেকট্রোনেগেটিভ, এটা তোমরা জানো, কারণ গ্রুপ 1 এলিমেন্ট বা গ্রুপ 2 এলিমেন্টেরগুলো ইলেকট্রোনেগেটিভিটি কম, আর কার্বন তো গ্রুপ 14-এ আছে, তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে আমি এখানে ক্লোরিনের জায়গায় আমি এটা দেখো আরেকটা কার্বন শৃঙ্খলা আমি করছি, দেখো এই কার্বন শৃঙ্খলটা করছি, এই কার্বন শৃঙ্খলটায় আমি ক্লোরিনের জায়গায় একটা কোনো আমি ধাতব মেটাল যোগ করছি, যেটা হচ্ছে লিথিয়াম। ধাতব মেটাল যোগ করলাম, মানে ধাতব ধর্মবিশিষ্ট একটা ধাতু, মানে একটা মেটাল আমি যোগ করলাম, এই কার্বন শৃঙ্খলটা লিথিয়াম। তো লিথিয়াম যদি আমি যোগ করি তাহলে কি হবে দেখো, এই কার্বন আর লিথিয়ামের মধ্যে তখন কে বেশি, এটা হচ্ছে এলআই, কার্বন আর লিথিয়ামের মধ্যে তখন কে বেশি ইলেকট্রোনেগেটিভ, কার্বন আর লিথিয়ামের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কিন্তু কার্বন আর লিথিয়ামের মধ্যে ইলেকট্রোনেগেটিভ হচ্ছে কার্বন। এখানে কার্বন আর ক্লোরিনের মধ্যে বেশি ইলেকট্রোনেগেটিভ ছিল ক্লোরিন, কিন্তু এখানে কার্বন আর লিথিয়ামের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কে বেশি ইলেকট্রোনেগেটিভ, কার্বন, কারণ কার্বন গ্রুপ 14-এর আর লিথিয়াম গ্রুপ 1-এর। তাহলে এখানে কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ বলে এই কার্বনটা, এই ইলেকট্রন জোড়ের সরণটা এই কার্বনটার দিকে হবে, সুতরাং এখানে এইটাতে ডেল্টা নেগেটিভ চার্জ আসবে আর লিথিয়ামে ডেল্টা পজিটিভ চার্জ আসবে। ঠিক আছে, এবার দেখো এখানে যখন ডেল্টা নেগেটিভ চার্জ এলো, তাহলে এখানে যে বন্ধন সৃষ্টিকারী যে ইলেকট্রন আছে তার চার্জটাও তো নেগেটিভ, তাহলে এখানে বন্ধন সৃষ্টিকারী যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা এই নেগেটিভ চার্জ থেকে দূরে সরে যাবে, মানে এই কার্বনের কাছাকাছি চলে আসবে, এই কার্বনটার কাছাকাছি চলে আসবে বলে এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোটটা, তাহলে এখানেও এখানেও নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, সেটা আমি দুটো নেগেটিভ চার্জ দিয়ে প্রকাশ করছি।
এবং দুটো নেগেটিভ চার্জ যখন হচ্ছে, এখানে যে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের চার্জটাও নেগেটিভ, এই নেগেটিভ আর এই নেগেটিভের মধ্যে বিকর্ষণ হবে এবং এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়গুলো এই কার্বনটার দিকে সরে আসবে এবং এখানে যে চার্জের সৃষ্টি হবে সেটাকে আমি ধরছি ট্রিপল ডেল্টা নেগেটিভ। এবং কার্যত এই তিনটে কার্বনের পরে এই চতুর্থ নম্বর কার্বন থেকে এই যে প্রভাবটা, আবেশ প্রভাবটা কিন্তু প্রায় শেষ হয়ে যায়। অর্থাৎ এই লিথিয়ামের এখানে উপস্থিতির ফলে এই কার্বনটা আবেশ ঘটল এবং এই কার্বনটা আবার অন্য কার্বনকে আবেশ ঘটাচ্ছে, এই কার্বনটা আবার অন্য কার্বনকে আবেশ ঘটাচ্ছে। বুঝতে পারলে? এবং এখানেও যেটা হবে, এখানে ডেল্টা নেগেটিভ এই চার্জটার মানটা 2 ডেল্টা নেগেটিভের থেকে বেশি এবং এই 2 ডেল্টা নেগেটিভের মানটা 3 ডেল্টা নেগেটিভের থেকে বেশি। এবং এই ধরনের যে এফেক্ট, এটাকে আমরা বলবো আবেশ প্রভাব, যেখানে কার্বন শৃঙ্খলের মধ্যে সমযোজী এক বন্ধনে আবদ্ধ যে কার্বন শৃঙ্খল, এই সমযোজী এক বন্ধনে আবদ্ধ যে কার্বন শৃঙ্খলের মধ্যে কোনো পরমাণু বা কোনো গ্রুপ যদি আসে, তাহলে সেই কার্বন শৃঙ্খলে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়ের সরণ ঘটে। এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড় তো সরে যাচ্ছে, তার ফলেই তো এখানে হয় নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ বা এখানে নেগেটিভ চার্জের সৃষ্টি হচ্ছে। তো এইটাকেই আমরা বলবো আবেশ প্রভাব। বুঝতে পারলে? তাহলে আবেশ প্রভাব জায়গাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, কনসেপ্টটা নাও তাহলেই হবে। আবেশ মানে একটা অন্যকে আবেশিত করছে। তো এইভাবেই আমরা আবেশ প্রভাবটাকে আমরা ব্যাখ্যা করব। তো দেখো, এই আবেশ প্রভাবটা দু রকমের আবেশ প্রভাব আমাদের আছে। দু রকমের আবেশ প্রভাবটা আমরা আলোচনা করতে পারি। ধরো, মানে আবেশ প্রভাবটাকে আবার দু রকম ভাগে ভাগ করা যায়। কীরকম? আবেশ প্রভাবটা দু রকম। ধরো, এই যে কার্বন, এই কার্বনটা চারটে তার যোজ্যতা, এইটা CH3 দ্বারা যুক্ত আছে, এইটা CH3 দ্বারা যুক্ত আছে, এই কার্বনটা এই দিকটা যোজ্যতা CH3 দ্বারা যুক্ত আছে, আর এই দিকের এইটা H দ্বারা যুক্ত আছে। এই যে কন্ডিশনে এই কার্বনটা আছে, সেই কার্বনটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে। অর্থাৎ এইখানে কার্বন আর হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি প্রায় সমান, প্রায় কাছাকাছি ইলেকট্রোনেগেটিভিটি। সেই জন্যে এই কার্বনটার উপর কোনো চার্জ নেই, এই হাইড্রোজেনের উপরও কোনো চার্জ নেই। সুতরাং এইটাকে আমি স্ট্যান্ডার্ড, এই যে বন্ধনটা, এই CH বন্ধনটাকে আমি স্ট্যান্ডার্ড হিসাবে ধরবো। এখানে এই যৌগটাকে আমি CH, এই বন্ধনটাকে আমি স্ট্যান্ডার্ড হিসাবে ধরবো, মানে আমাদের প্রমাণ বন্ধন হিসাবে ধরবো, প্রমাণ বন্ধন বা স্ট্যান্ডার্ড বন্ড হিসাবে আমি ধরবো CH বন্ধনটাকে। এবং এক্ষেত্রে কার্বনের চার্জ, কার্বনের উপর যে চার্জটা, সেই চার্জটাকে আমি 0 হিসাবে কাউন্ট করব। কারণ এই কার্বন আর হাইড্রোজেনের মধ্যে তো কোনো বন্ধন, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভ পার্থক্য নেই, দুটোরই ইলেকট্রোনেগেটিভিটি প্রায় সমান। তাহলে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন যুক্ত কোনো দিকেই সরছে না, তাহলে কার্বনের উপর কোনো নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ আসছে না। তাহলে সেই জন্য CH বন্ধনটাকে আমি প্রমাণ বন্ধন হিসেবে ধরবো এবং কার্বনের চার্জটাকে আমি 0 হিসাবে ধরবো। ঠিক আছে? আমরা ইন্ডাকটিভ এফেক্টের প্রকারভেদ খুঁজছি। আমরা ইন্ডাকটিভ এফেক্টের প্রকারভেদ, মানে ইন্ডাকটিভ এফেক্টকে আবার দুভাগে ভাগ করতে পারি, সেই প্রকারভেদটা আমি আলোচনা করছি। তো এইটা আমার স্ট্যান্ডার্ড কন্ডিশন। এইবার আমি কি করলাম দেখো, এইবার আমি এই স্ট্যান্ডার্ড কন্ডিশনে আমি এইখানে CH3 আর H-এর বদলে আমি একটা গ্রুপ লাগালাম, সেটা হচ্ছে G। এই একটা গ্রুপ আমি এখানে দিলাম G। এই G বা আচ্ছা, এখানে গ্রুপটা আমি G বা Z, তুমি যাই দেয় না করো, Z আমি এই গ্রুপটা দিলাম। এই Z, এই গ্রুপটার উপস্থিতির ফলে এই জেডটা যদি এই কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, জেডটা যে কোনো গ্রুপ হতে পারে, এটা জেড হচ্ছে এনি গ্রুপ, যে কোনো গ্রুপ হতে পারে। জেডের ইলেকট্রোনেগেটিভিটি যদি কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির থেকে বেশি হয়, দুটো কন্ডিশন আলোচনা করব। জেডের ইলেকট্রোনেগেটিভিটি যদি কার্বন ইলেকট্রোনেগেটিভিটির থেকে বেশি হয়, তাহলে কি হবে দেখো, তাহলে এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোটটা কোন দিকে সরে যাবে? জেডের দিকে। বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোটটা কোন দিকে সরে যাবে? এই জেডের দিকে চলে যাবে। এবং জেডের দিকে যখন সরে যাবে, তখন এই কার্বনটায় দেখো ইলেকট্রনের একটা ঘাটতি হচ্ছে। এখানে এই কার্বনটায় ইলেকট্রনের কোনো ঘাটতি নেই, কিন্তু দেখো এই যে কার্বনটায়, তুমি এরকমভাবে চিন্তা করো, এই কার্বনটা যখন এখানে জেডের ইলেকট্রোনেগেটিভিটি
মানে জেড যে গ্রুপটা আমি নিয়েছি সেই জেডের ইলেকট্রোনেগেটিভিটি যখন কার্বনের থেকে বেশি, তখন তো এইখানে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোটটা তো জেডের দিকে সরে যাচ্ছে। জেডের দিকে সরে যাচ্ছে বলে এখানে এই কার্বনটার একটা ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে। আর ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে এই কারণে তুমি মনে করবে যে এখানে যদি ইলেকট্রনের একটা এই কার্বনটা ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে বলে এই কার্বনটাকে কার্বনটার চার্জটা আমি 0 বলে আমি ধরছিলাম। কার্বনের মানে একটা ক্লাসিফাই করছিলাম যে কার্বনের একটা ভাব রাখছিলাম, এখানে কার্বনের চার্জটা হচ্ছে 0। তাহলে এখানে যেহেতু কার্বনের একটা মানে চার্জের একটা ঘাটতি দেখা দিচ্ছে, অর্থাৎ এটা কিন্তু মাইনাসের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু এই কার্বনটা কিন্তু মাইনাসের দিকে সরে যাচ্ছে। কার্বনের এখানে চার্জটা পজিটিভ আসছে আমি মানছি, কিন্তু দেখো কার্বনের আচ্ছা এখানে চার্জটা আমি বলছি না, আমি কার্বনের যে আমি লিখছি দেখো কার্বনের মানে স্ট্যান্ডার্ড মানটা, কার্বনের স্ট্যান্ডার্ড এরমভাবেই চিন্তা করো, স্ট্যান্ডার্ড মান প্রমাণ মানটাকে আমি 0 ধরছি, কার্বনের স্ট্যান্ডার্ড মানটাকে আমি 0 ধরছি। এবার দেখো এই কার্বন থেকে এবার ইলেকট্রনটা তো জেডের দিকে সরে গেল, তাহলে কার্বনে তো একটা ইলেকট্রনের ঘাটতি হলো। ইলেকট্রনের ঘাটতি হলো মানে কি মাইনাসের দিকে চলে গেল। এটা যদি কার্বনের স্ট্যান্ডার্ড মানটা তুমি 0 ধরো, তাহলে এখানে যদি ইলেকট্রন এখানে যদি যে গ্রুপটা থাকবে তার যদি ইলেকট্রোনেগেটিভিটি এই কার্বনের থেকে বেশি হয়, তাহলে এই কার্বনটা ইলেকট্রনের ঘাটতি হবে। কারণ ইলেকট্রনের ঘাটতি মানে সেই কার্বনটা তো কার্বন থেকে তো ইলেকট্রনটা জেডের দিকে সরে গেল, তাহলে ইলেকট্রনের ঘাটতি হবে মানে কি, ইলেকট্রনের ঘাটতি হবে মানে সেই কার্বনটার স্ট্যান্ডার্ড মানটা 0 ছিল, তাহলে এখান থেকেও ঘাটতি হচ্ছে মানে কি নেগেটিভ। সুতরাং এই জেডটা তখন যে প্রভাবটা দেখাবে সেটা হচ্ছে মাইনাস আই বা মাইনাস আই মানে মাইনাস আই প্রভাব, তখন হয়ে যাবে মাইনাস আই প্রভাব। এটা হচ্ছে মাইনাস আই প্রভাব তখন হয়ে যাবে। বুঝতে পেরেছ? যেমন ধরো আমি এখানে করছি, দেখো ধরো CH3 আর এখানে আমি একটা ক্লোরিন দিয়ে দিলাম। এবার এই কার্বনটার উপর স্ট্যান্ডার্ড মানে এর উপর একটা ধরো 0 ছিল, 0 স্ট্যান্ডার্ড মানটা কার্বনের উপর 0 আছে, ইলেকট্রনের সাপেক্ষে আমি ধরছি 0 আছে। এবার দেখো ক্লোরিন যদি এখানে কার্বনের এই ইলেকট্রন বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোটে যদি ক্লোরিনের দিকে সরে যায়, তাহলে কার্বনের ইলেকট্রনের ঘাটতিটা হচ্ছে কিনা তুমি এখানে এই কনসেপ্টটা খেয়াল রাখো, আর অন্য কোনো কনসেপ্ট নয়। কার্বনের ইলেকট্রনের যদি ঘাটতি হয়, কার্বনের স্ট্যান্ডার্ড মানটাকে আমি 0 ধরছি ইলেকট্রনের রেসপেক্টে, তাহলে এখানে কার্বনের ইলেকট্রনের ঘাটতি হচ্ছে। আর ঘাটতি হচ্ছে মানে এখানে কিন্তু মানে এটা 0 থেকে আরও পেছনের দিকে চলে যায়, মানে মাইনাস মানটা হচ্ছে। এবং এই যে সিএলের এবং এই যে গ্রুপটাকে এই সিএলের আমি বলবো সিএলের কী আছে, সিএলের মাইনাস আই প্রভাব আছে, সিএলের কী আছে মাইনাস আই প্রভাব আছে। এই হ্যালোজেনগুলোর মাইনাস আই প্রভাব থাকে, মানে মাইনাস আই মানে আর কিছু নয়, তুমি মনে করো একদম চলতি কথায় একদম পাতি কথায় মনে রাখো, মাইনাস আই প্রভাব মানে ইলেকট্রনটাকে টেনে নেওয়া। এই ক্লোরিনের মাইনাস আই প্রভাব আছে বলতে কি বোঝায়, ক্লোরিনটা এই কার্বন আর ক্লোরিনের মধ্যে যে বন্ধন জোটটা সেই বন্ধন জোটটাকে তার নিজের কাছে টেনে নিচ্ছে, এটা হচ্ছে মাইনাস আই প্রভাব। বুঝতে পারলে? এরকম মাইনাস আই প্রভাব কারা দেখায়, মাইনাস আই প্রভাব সমৃদ্ধ গ্রুপ, মাইনাস আই প্রভাব এরা কারা দেখাবে, এই যে কোনো হ্যালোজেনগুলো, মূলত দেখো হ্যালোজেনগুলো দেখাবে। আমি মাইনাস আই প্রভাবের একটা আমি ক্রম করছি, NO2, এটা মাইনাস আই প্রভাবটা খুব ভালো। তারপর ধরো CN এই গ্রুপটার, তারপর দেখো COOH এই গ্রুপটার, তারপর হ্যালোজেনগুলো আসছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরকমভাবে কিন্তু মাইনাস আই প্রভাবটা মূলত এই গ্রুপগুলো দেখায় বলেই চিন্তা করতে হবে। অর্থাৎ এই গ্রুপগুলো মাইনাস আই প্রভাব মানে তোমরা একটা খাতায় ছোট্ট করে নোট করে রাখো, মানে এই জায়গাটা তো বুঝবেই। মাইনাস আই প্রভাব মানে ইলেকট্রনটাকে তার নিজের দিকে টেনে নেওয়া। যে গ্রুপের মাইনাস আই এফেক্ট আছে সেই গ্রুপ ইলেকট্রনটাকে তার নিজের দিকে টেনে নিচ্ছে, ব্যাস। সো আর আমরা যেটা ক্যালকুলেশন করছিলাম এই কার্বনের রেসপেক্টে ক্যালকুলেশন করছি, যে কার্বনের ইলেকট্রনের রেসপেক্টে আমি স্ট্যান্ডার্ড ধরছি, এই বন্ডটাকে আমি স্ট্যান্ডার্ড ধরছি কার্বন হাইড্রোজেন, এবং তখন এই কার্বনের ইলেকট্রনের রেসপেক্টে আমি ধরছি স্ট্যান্ডার্ড মানটা 0, ঠিক আছে। এবার যদি এখানে একটা জেড এই গ্রুপটা আছে, এই গ্রুপটা যদি এই ইলেকট্রন জোটটাকে নিজের দিকে টেনে নেয়, তাহলে কার্বনের এখানে তো ইলেকট্রনের ঘাটতি হচ্ছে। এখানে ইলেকট্রনের রেসপেক্টে এই কার্বনটা ইলেকট্রনের কোনো ঘাটতি ছিল না, সেই জন্য স্ট্যান্ডার্ড মানটা আমি 0 দেখেছি, বা ইলেকট্রনের কোনো আধিক্যও ছিল না, সেই জন্য স্ট্যান্ডার্ড মানটা 0 রেখেছি।
এবার দেখো এখানে যেহেতু এই বন্ধন জোটটা এইদিকে সরে গেল, তাহলে এই কার্বনটা ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, এই কার্বনটা ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, মানে এটা কিন্তু মাইনাসের দিকে চলে যাচ্ছে। সেই জন্যে এইখানে যে গ্রুপটা লাগাবো সেই গ্রুপটা যদি ইলেকট্রনটাকে টেনে নেয় তাহলে সেটাকে আমি বলবো মাইনাস আই প্রভাব। বুঝতে পারলে? এই গ্রুপের মাইনাস আই প্রভাব আছে। আবার যদি এখানে যদি এমন কিছু আমি গ্রুপ, এখানে জেডটা যদি এমন হয়, দ্বিতীয় নম্বর জেডটা যদি এমন হয় যে জেডের জেডের এবং ইলেকট্রোনেগেটিভিটি আমি কল্পনা করবো না এখানে, জেডটা যদি এমন একটা গ্রুপ হয় যে গ্রুপটা এই কার্বনের উপর মানে ইলেকট্রন ডেন্সিটিটাকে বাড়িয়ে দেবে, যে একটা জেড হচ্ছে একটা এমনি গ্রুপ যে গ্রুপটা ইলেকট্রনের উপর, এই কার্বনটার উপর ইলেকট্রন ডেন্সিটিকে বাড়িয়ে দেবে। তাহলে কার্বনের দেখো স্ট্যান্ডার্ড মানটা 0 ছিল, এবার জেড হচ্ছে এমন একটা গ্রুপ যে গ্রুপটা, আমি এমন একটা গ্রুপ নিচ্ছি সেই গ্রুপটা কার্বনের উপর ইলেকট্রন ডেন্সিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। সেই কারণে আমি বলতে পারি যে কার্বনের এখানে স্ট্যান্ডার্ড মানটা ছিল 0, এবার কার্বনটা কিছু ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, মানে কার্বন ইলেকট্রনের রেসপেক্টে কিছু গেইন করছে মানে পজিটিভ দিকে যাচ্ছে। সুতরাং এখানে জেড যদি জেড এই গ্রুপটি কার্বনের উপর ইলেকট্রন ঘনত্ব বাড়ায় তখন প্লাস আই এফেক্ট দেখা যায়। বুঝতে পারলে? জেড এই গ্রুপটি যখন কার্বনের ইলেকট্রন ঘনত্ব বাড়ায় তখন প্লাস আই এফেক্ট দেখা যায়। আর জেড এই গ্রুপটি যখন, মানে জেড যদি সিএল বা এই জাতীয় গ্রুপ হয় তখন কার্বনের উপর ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দিচ্ছে, তাহলে তখন হচ্ছে মাইনাস আই এফেক্ট দেখা যায়। আর যেটা কার্বনের উপর ইলেকট্রন ডেন্সিটি যদি ঘনত্ব বাড়াবে তখন প্লাস আই এফেক্ট দেখা যাবে। সাধারণত এই জেড যারা কার্বনের উপর ইলেকট্রন ডেন্সিটিটাকে বাড়িয়ে দেয়, প্লাস আই এফেক্ট মূলত দেখাবে অ্যালকিল গ্রুপগুলো। প্লাস আই এফেক্ট দেখাবে কোন গ্রুপগুলো? অ্যালকিল গ্রুপ, এটা নোট করবে। প্লাস আই এফেক্ট দেখাবে অ্যালকিল গ্রুপগুলোর মধ্যে কি আছে? ইথাইল গ্রুপ। ধরো অ্যালকিল গ্রুপ মানে কোনগুলো? ধরো C2H5, এর প্লাস আই এফেক্টটা CH3 থেকে বেশি। এই C2H5 CH3 এই অ্যালকিল গ্রুপগুলো প্লাস আই এফেক্ট দেখাবে। বুঝতে পারলে? আর প্লাস আই এফেক্টটাকে দেখো এই দিক থেকে, মানে আমি যদি জেডটা এরকম লিখি, যেমন ধরো এটাকে আমি যদি এরকম দেখাই যে CH3 এবার এইচের বদলে আমি একটা এমন গ্রুপ আনছি সেটা হচ্ছে CH3। এই CH3 কি আছে? প্লাস আই এফেক্ট আছে। প্লাস আই এফেক্টটাকে আমি এরকমভাবে প্রকাশ করবো, তীর চিহ্নটা এই দিকে কার্বনের দিকে আমি সরিয়ে দেবো। কার্বনের দিকে ইলেকট্রনের ডেন্সিটিটা বেড়ে যাচ্ছে এবং এই স্ট্যান্ডার্ড মানটা 0 থেকে তাহলে বাড়ছে মানে গেন করছে মানে প্লাস হচ্ছে। সুতরাং এই যে CH3 কিন্তু প্লাস আই এফেক্ট আছে, এই CH3 প্লাস আই এফেক্ট আছে। আর সিএল যেহেতু ইলেকট্রন জোটটাকে টেনে নিচ্ছে, এটা এরকম কিন্তু আমি দেখাবো, মানে এই ইলেকট্রন জোটটা কিন্তু এই দিকে সরে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো এই জায়গাটা ইলেকট্রন জোটটা এই দিকে সরে যাচ্ছে আর এই ইলেকট্রন জোটটা এই দিকে সরে যাচ্ছে, মানে এই ইলেকট্রন জোটটাকে এই দিকে পাঠাচ্ছে। বুঝতে পারলে? তো কার্বন শৃঙ্খলে এই রকমই সাধারণত দেখা যায় কার্বন শৃঙ্খলে। সুতরাং আমরা যতটুকু পড়লাম একটু তোমরা দেখে নাও, আমি একদম শর্ট করে বলছি যে নিশ্চয়ই তোমরা এই ইন্ডাকটিভ এফেক্টটা পুরো বুঝতে পারলে। দেখো আমি যতটুকু বললাম কিছুই ব্যাপার নেই, একদম সোজা। এই কার্বন চেনে যদি এখানে ক্লোরিন যুক্ত থাকে, ধরো ক্লোরিন যুক্ত আছে, তাহলে এ তার নিজের দিকে টানছে। ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ক্লোরিন মানে যাদের মাইনাস আই এফেক্ট আছে, যাদের মাইনাস আই এফেক্ট আছে তারা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। মানে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা ইডিজি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। যাদের মাইনাস এফেক্ট আছে তারা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা ইডিজি।
অর্থাৎ মাইনাস এফেক্ট মানে নিজের ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেওয়া। একটা তুমি চলতি কথা লিখে রাখো, মাইনাস এফেক্ট ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়া। তাহলে এই ক্লোরিনের মাইনাস এফেক্ট আছে, এই কার্বন থেকে ক্লোরিনের দিকে ইলেকট্রন যাচ্ছে। তারপর দেখো এই কার্বনের উপর যে চার্জটা সৃষ্টি হচ্ছিল পজিটিভ চার্জ, সেটার পরে আবার এদিকে ইলেকট্রনের সরণ হচ্ছে, ইলেকট্রনটা আবার এই দিকে সরে যাচ্ছে, কারণ এর উপর পজিটিভ চার্জ মানে এখানে যে ইলেকট্রন জোটটা সেই ইলেকট্রন জোটটা পজিটিভ চার্জের দিকে ছড়ছে। সুতরাং এখানে আবার কী চার্জ সৃষ্টি হচ্ছে, ডেল্টা ডবল পজিটিভ চার্জ, ডেল্টা 2 ডেল্টা পজিটিভ চার্জ। আবার এইখান থেকে ইলেকট্রন জোটটা আবার এদিকে সরছে এবং এখানে কী চার্জ সৃষ্টি হচ্ছে, ডেল্টা ট্রিপল ডেল্টা পজিটিভ চার্জ। বুঝতে পারলে? তাহলে মাইনাস আই এফেক্ট যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর প্লাস আই এফেক্ট যেটা থাকবে তাদের বলবো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। দেখো যদি এইটা হয়, এইটা যদি হয়, এইরকম যদি হয়, আমরা এখানে যদি CH3 থাকে তাহলে এর প্লাস আই এফেক্ট, এই CH3 এদের প্লাস আই এফেক্ট মানে এই কার্বনের উপর কিন্তু ইলেকট্রন ডেন্সিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। বুঝতে পারলে? তাহলে প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্ট মানে হচ্ছে ইলেকট্রন ডোনেটিং, ইলেকট্রন আচ্ছা এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে EWG, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে EWG। আর প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট আছে মানে এখানে হবে EDG, এটা হচ্ছে ইলেকট্রন প্লাস আই এফেক্ট মানে হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা হচ্ছে EDG, এটা হচ্ছে EDG প্লাস আই এফেক্ট। যাদের ইলেকট্রন ডোনেট করবে যারা, তারা হচ্ছে EDG মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট মূলত অ্যালকিল গ্রুপের দেখা যায়, আর মাইনাস এফেক্ট মূলত হ্যালোজেন বা তোমার কোনো কার্বক্সিলিক অ্যাসিড, CN, NO2 এদের মাইনাস এফেক্ট দেখা যায়। একটা কথা জেনে রাখো, মাইনাস এফেক্ট মানে ইলেকট্রনটাকে টানা, আর প্লাস আই এফেক্ট মানে ইলেকট্রনটাকে দেওয়া। যাদের মাইনাস এফেক্ট আছে সে কার্বন থেকে ইলেকট্রন টেনে নেবে, আর যাদের প্লাস আই এফেক্ট আছে সে কার্বনের উপর ইলেকট্রন দেবে। এটা ছোট্ট করে জেনে নাও, ব্যাস এইটুকু জেনে নিলেই হবে, আর কিছু করতে হবে না। আমি এতটা বোঝালাম, তার মধ্যে এইটুকু জেনে নাও। ইন্ডাকটিভ এফেক্ট দু রকমের, মাইনাস আই এফেক্ট যারা ইলেকট্রনটাকে টেনে নেবে নিজের কাছে, এরকম এফেক্ট গ্রুপ কী আছে, ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেনগুলো, CN গ্রুপগুলো, COOH গ্রুপটা, NO2 গ্রুপটা ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেবে, এটা হচ্ছে মাইনাস আই। ইলেকট্রনটাকে টানা মাইনাস আই, আর ইলেকট্রনটাকে দেওয়া প্লাস আই। ইলেকট্রনটাকে দেবে প্লাস আই। প্লাস আই এফেক্ট মূলত কোনটা? প্লাস আই এফেক্টগুলো মূলত অ্যালকিল গ্রুপগুলো। দুটো প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ জেনে রাখো, CH3, C2H5, মিথাইল এবং ইথাইল, অ্যালকিল গ্রুপগুলো প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ হয়। ব্যাস এই জায়গাটা তোমরা করবে। এবার দেখো, আমরা ইন্ডাকটিভ এফেক্টের প্রভাবে আমরা কিন্তু নানা রকম জিনিস কিন্তু ব্যাখ্যা করতে পারবো। এই যে জিনিসটা হলো, এই জিনিসগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো, অনেক কিছু ব্যাখ্যা করতে পারবো। তার মধ্যে দেখো ইন্ডাকটিভ এফেক্টের প্রভাবে অনেক কিছু জিনিস ব্যাখ্যা করতে পারবো। যেমন ধরো আমাদের কোনো অ্যাসিডের অ্যাসিডিটি মানে অম্লত্ব, এটা কিন্তু আমরা ইন্ডাকটিভ এফেক্ট দ্বারা ব্যাখ্যা করতে পারবো। কোনো ইন্ডাকটিভ এফেক্টের মানে ইন্ডাকটিভ এফেক্টের প্রভাব, ইন্ডাকটিভ এফেক্টের আমরা প্রভাবের দ্বারা আমরা কিন্তু অনেক রকম জিনিস বার করতে পারবো। যে কোনো অ্যাসিডের অ্যাসিডিটি, অ্যাসিডের অম্লত্ব বা অ্যাসিডিটি আমরা কিন্তু বার করতে পারবো। অম্লত্বের তুলনা কিন্তু আমরা করতে পারবো প্লাস ইন্ডাকটিভ এফেক্টের দ্বারা। যেমন দেখো দুটো জিনিস তোমাকে বলছে, একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা তুমি নাম জানো। ইউপ্যাক নোমেনক্লেচার যদি করো, ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, এবং হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড Cl, এখানে একটা এইচকে সরিয়ে দিয়ে আমি Cl রাখলাম, এটা CH2 C ডবল বন্ড OH, এটা হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর এটার নাম হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডটা কীভাবে সৃষ্টি হলো, এখানে CH3 একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে একটা ক্লোরিন আমি রাখলাম, এটা হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এবার তোমাকে বলেছে দেখো যে এই দুটো অ্যাসিডের মধ্যে তুলনা করতে হবে, যে কার অ্যাসিডিটি বেশি কার অ্যাসিডিটি কম। খুব ভালো করে শোনো। এবার দেখো আমি অ্যাসিডিটির তুলনা করব, যে প্রথমে এই অ্যাসিডটা আমি লিখব CH3 C ডবল বন্ড OH,
আমি একটু আলাদা রকমভাবে তুলনা করব। দেখো, এ যদি একটা এইচ প্লাস দিয়ে দেয় তাহলে যেটা আসছে সেটা হচ্ছে এইটা, মানে এই অ্যাসিটিক অ্যাসিড যদি একটা এইচ প্লাস দিয়ে দেয় তাহলে যেটা আসে সেটা হচ্ছে এই আয়নটা আছে, যেটা অ্যাসিটেট আয়ন। এবং এই অ্যাসিটেট আয়নটাকে আমরা বলবো কনজুগেট বেস। আমরা কি বলবো, তোমরা সাম্যাবস্থা চ্যাপ্টারে পড়েছিলে যে অ্যাসিড যদি একটা এইচ প্লাস দিয়ে দেয় তাহলে যে জিনিসটা পড়ে থাকে সেটাকে আমরা বলবো অনুবন্ধী ক্ষারক। খুব ভালো করে জেনে রাখো, এইটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এইটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, মানে এটা হচ্ছে অ্যাসিড, আর এইটা হচ্ছে তার কনজুগেট বেস। কনজুগেট বেস মানে অনুবন্ধী, কনজুগেট বেস। এটা তোমরা সাম্যাবস্থা চ্যাপ্টারে পড়েছিলে। অ্যাসিড থেকে যদি একটা এইচ প্লাস পড়ে থাকার পরে যেটা পড়ে থাকে সেটাকে আমরা বলবো অনুবন্ধী ক্ষারক। ঠিক আছে, এই অনুবন্ধী ক্ষারকের স্টেবিলিটি, স্থায়িত্ব যত বেশি হবে তত এই অ্যাসিডটা তত ভালো অ্যাসিড ধর্ম দেখাবে। কারণ এই অনুবন্ধী অ্যাসিডের অ্যাসিডিটি যত, অনুবন্ধী যে খাটটা তার স্টেবিলিটি যত বেশি হবে তত এ কিন্তু এই আয়নটা অ্যাসিটেট আয়ন এবং এইচ প্লাস আয়ন, এই আয়নেই কিন্তু ভেঙে থাকতে চাইবে। এবং এই আয়নে যদি ভেঙে থাকতে চায় তাহলে এই অ্যাসিটিক অ্যাসিডের সর্বত্র একটা প্রবণতা থাকবে যে এইচ প্লাস দান করা। এইচ প্লাস দান করা মানেই কিন্তু তার অ্যাসিডিটি প্রমাণ পাওয়া। বুঝতে পারছো? তাহলে দেখো, এই অ্যাসিডের অ্যাসিডিটি তুলনা করা হয় তার কনজুগেট বেস দ্বারা। কনজুগেট বেসের স্টেবিলিটি যদি বেশি হয় তাহলে সেই অ্যাসিডের অ্যাসিডিটিও বেশি হবে। কেন কনজুগেট বেসের স্টেবিলিটি বেশি হওয়ার জন্য চিন্তা করছো? কনজুগেট বেস স্টেবিলিটি যদি বেশি হয় তাহলে তো এরা এই ফর্মেই থাকতে চাইবে, আর কনজুগেট বেসের স্টেবিলিটি যদি কম হয় তাহলে তো এরা জুড়ে গিয়ে আবার অ্যাসিড তৈরি করে দেবে, তাহলে তো তখন আর এইচ প্লাস আয়নটা তুমি পাবে না। তাহলে আমি একটা কথা লিখছি, দেখো এই কথাটা তোমরা লিখে নাও যে কোনো অ্যাসিডের অম্লত্ব, কোনো অ্যাসিডের অ্যাসিডিটি তার কনজুগেট বেসের স্থায়িত্বের উপর নির্ভর করে। কনজুগেট বেস মানে অনুবন্ধী ক্ষারক, কনজুগেট বেস মানে কনজুগেট বেসের স্থায়িত্বের উপর নির্ভর করে, স্থায়িত্বের উপর নির্ভর করে। কীরকমভাবে নির্ভর করে? সমানুপাতিক হারে, সমানুপাতিক। কনজুগেট বেসের স্থায়িত্ব যত বেশি হবে অ্যাসিডিটি তত বেশি হবে। ব্যাস, এই কথাটা তোমরা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে অ্যাসিটিক অ্যাসিড থেকে আমি এই অ্যাসিডেট আয়ন, এই কনজুগেট বেস পেলাম। এবার ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড থেকে আমি কি পাবো? ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড থেকে দেখো, ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড আমি লিখছি, এইটা হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড যদি একটা এইচ প্লাস দান করে তাহলে কি পড়ে থাকছে? তাহলে এই আয়নটা পড়ে থাকছে ও মাইনাস আর এইচ প্লাস। তাহলে এইটা, এই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের কনজুগেট বেসকে, এই কনজুগেট বেস হচ্ছে এইটা, এটা হচ্ছে কনজুগেট বেস। বুঝতে পারলেন? অ্যাসিটিক অ্যাসিডের কনজুগেট বেস হচ্ছে এইটা, ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের কনজুগেট বেস হচ্ছে এইটা। ক্লিয়ার? এবার আমি বলেছি যে কনজুগেট বেসের স্টেবিলিটি যার যত বেশি সেই অ্যাসিডের অ্যাসিডিটি তত বেশি হবে। এবার আমাকে বার করতে হবে যে এর স্টেবিলিটি বেশি না এর স্টেবিলিটি বেশি। কী দ্বারা বার করব? ইন্ডাকটিভ এফেক্ট দ্বারা বার করব। দেখো, তাহলে কনজুগেট বেসের স্টেবিলিটি যার যত বেশি অ্যাসিডিটিও তার তত বেশি। এবার দেখো কোনটার কনজুগেট বেসের স্টেবিলিটিটা বেশি। দেখো, যদি কনজুগেট বেস দুটোতেই খেয়াল করো, দুটোতেই নেগেটিভ চার্জ আছে, এটাতেও নেগেটিভ চার্জ, এটাতেও নেগেটিভ চার্জ। সবসময় জেনে রাখবে যে কোনো জিনিসের উপর যদি পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকে সেটা হচ্ছে অস্থায়ী, সেটার কোনো স্টেবিলিটি তেমনভাবে থাকে না, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। কোনো জিনিসের উপর পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকলে সেটা স্টেবিলিটি কিন্তু তেমনভাবে থাকে না, সেটা হচ্ছে অস্থায়ী, মানে তার কাছে সেটা বোঝার মতো। এবার এর কাছে ধরো যে অস্থায়ী, মানে যে এর কাছে যে নেগেটিভ চার্জটা থাকার দরুন যে বোঝাটা আছে, সেই বোঝাটা যদি অন্য জায়গায় এই অক্সিজেনের সঙ্গে যুক্ত এই সব যে গ্রুপগুলো আছে, এই CH3CO এই গ্রুপগুলো আছে, এ যদি এই বোঝাটাকে তার, মানে এটা তো আনস্টেবল অবস্থায় আছে,
এই বোঝাটাকে, নেগেটিভ চার্জ আছে মানে কোনো জিনিসের উপর পজিটিভ বা নেগেটিভ চার্জ হচ্ছে আনস্টেবল। এবার দেখো আনস্টেবল মানে অস্থায়ী। এবার যদি তাদের এই বোঝাটা, এই মানে পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকা মানে তার উপর একটা বোঝা আছে ধরে রাখো, সেই বোঝাটা কি মানে তার উপর একটা বোঝ হয়ে আছে, এই বোঝাটাকে যদি সে হালকা করতে পারে, সে মানে কমাতে পারে, তাহলে তার স্টেবিলিটি বেড়ে যাবে। আর বোঝাটা যদি এই নেগেটিভ চার্জের পরিমাণটা যদি আরও বোঝাটা বেড়ে যায়, তাহলে তার স্টেবিলিটি কী হবে, কমে যাবে। তাহলে দেখো এইখানে যে অক্সিজেন আছে এর উপর যে নেগেটিভ চার্জ আছে, এ এমনিতেই আনস্টেবল, এ অস্থায়ী। কোনো জিনিসের উপর পজিটিভ বা নেগেটিভ চার্জ অস্থায়ী, ছোটো ছোটো করে নোট করে রাখো যে কোনো জিনিসের উপর পজিটিভ বা নেগেটিভ চার্জ হচ্ছে অস্থায়ী। এবার এ কী করবে, দেখো এই যে CH3 গ্রুপটা, এটা আমি কী বলেছি, এর কী আছে, এর প্লাস আই এফেক্ট আছে। তাহলে এই CH3 প্লাস আই এফেক্ট আছে মানে এই ইলেকট্রনটাকে ঠেলবে, এখানে যে বন্ধন জোটটাকে ঠেলবে, এই ঠেলে কার্বনের উপর আসবে, আবার এই যে বন্ধন জোটটা আবার কিন্তু অক্সিজেনের উপর যাবে। তাহলে অক্সিজেনের উপর এখানে নেগেটিভ চার্জ এমনি আছে, তারপরে এমনিতেই অস্থায়ী, তারপরে আবার এই CH3 গ্রুপ এসে এর নেগেটিভ চার্জটাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। আর নেগেটিভ চার্জটাকে যদি আরও বেশি বাড়িয়ে দিচ্ছে মানে এর কিন্তু স্টেবিলিটি বা স্থায়িত্ব কিন্তু কম হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এর স্টেবিলিটি বা স্থায়িত্ব কম হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে দেখো এখানে যে নেগেটিভ চার্জটা আছে, সেই নেগেটিভ চার্জটা এই ক্লোরিনটার হচ্ছে কী এফেক্ট আছে, মাইনাস আই এফেক্ট। এই CH3 হচ্ছে কী এফেক্ট, প্লাস আই, আর ক্লোরিনটার কি মাইনাস আই। মাইনাস আই মানে তার নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে নেবে, বলেছি মাইনাস এফেক্ট মানে নিজের দিকে টেনে নেবে ইলেকট্রনটা। তাহলে টেনে নিল এই দিকটায়, আবার এই দিক থেকে এই দিকে টেনে নিল, আবার এই দিক থেকে এই দিকে টেনে নিল। তাহলে এখানে যে নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জটা এমনি তার কাছে বোঝা ছিল, অস্থায়ী ছিল, সেই নেগেটিভ চার্জটা কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এই নেগেটিভ চার্জটা চারিদিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। চারিদিকেও নেগেটিভ চার্জটা মানে এইদিকে এরা হচ্ছে সেই সমস্ত জিনিস যারা এই নেগেটিভ চার্জের পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে। আর নেগেটিভ চার্জের পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে মানে এর স্টেবিলিটি কিন্তু বেশি হয়ে যাচ্ছে। নেগেটিভ চার্জের পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে মানে স্টেবিলিটি কিন্তু বেশি হয়ে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে কনজুগেট বেসের স্টেবিলিটি, এই যে অ্যাসিটেট ক্লোরো অ্যাসিটেট আয়নের কনজুগেট বেসের স্টেবিলিটি এই কনজুগেট বেসের স্টেবিলিটির থেকে বেশি। এবং কনজুগেট বেসের স্টেবিলিটি যেহেতু বেশি, সুতরাং এর অ্যাসিডিটির থেকে বেশি। সিম্পল ইজ দ্যাট, কোনো কঠিন কিছু ব্যাপার নেই। তুমি দুটো অ্যাসিড দিয়েছে, তার কনজুগেট বেস করবে, তার কনজুগেট বেসের স্টেবিলিটির কথা চিন্তা করবে। যদি কনজুগেট বেসের সঙ্গে যদি কোনো প্লাস আই প্রভাবযুক্ত কোনো গ্রুপ থাকে, তাহলে সেই কনজুগেট বেসের স্টেবিলিটিটা আরও কমে যাবে, স্থায়িত্ব কমে যাবে। কারণ এখানে এই অক্সিজেনটার উপর নেগেটিভ চার্জ আছে মানে এইটা তার কাছে বোঝা। এবার এটা তার কাছে বোঝা স্বরূপ, মানে সে এমনিতেই আনস্টেবল। এবার এই CH3 আরও নেগেটিভ চার্জের পরিমাণটাকে একে বাড়িয়ে দিচ্ছে, অক্সিজেনের উপর আরও নেগেটিভ চার্জ বসিয়ে দিচ্ছে, তাহলে তো সেটা তো আনস্টেবল হবেই। আর এ কী করছে, এই যে নেগেটিভ চার্জটাকে কিন্তু চারিদিকে এদিক থেকে এদিকে কিন্তু সরে যাচ্ছে। এই নেগেটিভ চার্জটা কিন্তু এই ক্লোরিনের যেহেতু মাইনাস আই এফেক্ট আছে, কিন্তু এই নেগেটিভ চার্জটাকে তার নিজের দিকে টেনে নিচ্ছে বলে, তাহলে এই নেগেটিভ চার্জের পরিমাণটা মানে এই অক্সিজেনের হাত থেকে নিজে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, এবং ছড়িয়ে যাচ্ছে বলে এর কনজুগেট বেস স্টেবিলিটি কিন্তু বেশি হচ্ছে। আর কনজুগেট বেসের স্টেবিলিটি যদি বেশি হয়, তাহলে কিন্তু তার অ্যাসিডিটিও বেশি হবে। বুঝতে পারলে? তাহলে তুমি এই কথাটা তুমি এখানে লিখবে যে এই অ্যাসিটিক অ্যাসিড এবং ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের কনজুগেট বেসের যদি তুলনা করা হয়, তাহলে দেখা যায় যে অ্যাসিটিক অ্যাসিডের যে কনজুগেট বেসটা আমি পাচ্ছি, সেই কনজুগেট বেসের অক্সিজেনের উপর চার্জের লোকালাইজেশন ঘটে। মানে এই যে চার্জটাকে ফাটাচ্ছে, এটাকে চার্জের লোকালাইজেশন বলবো। এটাকে তুমি যদি বাংলায় বলো তাহলে চার্জের লোকালাইজেশন মানে কি, মানে নেগেটিভ ছিল, আরও চার্জ এসে লোকালাইজ হচ্ছে, আরও চার্জ এসে বসে যাচ্ছে। চার্জের লোকালাইজেশন ঘটে কেন? কারণ প্লাস আই এফেক্টের জন্য। প্লাস আই এফেক্ট কে দেবে? CH3 গ্রুপের। এই CH3 গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য অক্সিজেনের উপর চার্জের লোকালাইজেশন ঘটে, মানে আরও কিন্তু নেগেটিভ চার্জ এসে কিন্তু বসে যাচ্ছে। চার্জের লোকালাইজেশন ঘটে বলে এই কনজুগেট বেসের স্টেবিলিটি বা স্থায়িত্বটা কম হয়। তোমরা নিজের ভাষায় লিখবে। আর এটার ক্ষেত্রে কি হয়েছে, এখানে যে অক্সিজেন
অক্সিজেনের উপর যে চার্জটা আছে, অর্থাৎ ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড যে কনজুগেট বেস যেটা সৃষ্টি হয়েছে, সেখানে অক্সিজেনের যে উপর যে চার্জটা থাকে সেই চার্জের ডিলোকালাইজেশন ঘটে। এটা লোকালাইজেশন হলে সেখানে চার্জটা বেড়ে যাচ্ছে, আর ডিলোকালাইজেশন মানে সেখানে চার্জটা কিন্তু ডিলোকালাইজেশন মানে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। তাহলে এখানে কি লিখবে যে এই যে প্লাস মাইনাস এফেক্টের দরুন অক্সিজেনের উপর যে চার্জ থাকে, অক্সিজেনের উপর যে নেগেটিভ চার্জ থাকে, অক্সিজেনের উপর যে নেগেটিভ চার্জ থাকে তার ডিলোকালাইজেশন, ডি কথাটা যোগ করবে এখানে, লোকালাইজেশনের সঙ্গে তুমি ডি কথাটা যোগ করবে, ডিলোকালাইজেশন ঘটে, ডিলোকালাইজেশন ঘটে, ফলে কনজুগেট বেসের স্থায়িত্ব বৃদ্ধি পায়, কনজুগেট বেসের স্থায়িত্ব বৃদ্ধি পায়। আর কনজুগেট বেসের স্থায়িত্ব যদি বৃদ্ধি পায় তাহলে এইটা কিন্তু অ্যাসিডিটি কিন্তু বেশি হবে। এই জায়গাগুলো তোমাদের মনে রাখতে হবে। চার্জের যখন লোকালাইজেশন ঘটবে সেটা প্লাস আই এফেক্টের ধরুন, লোকালাইজেশন মানে নেগেটিভ চার্জ ছিল আরও বেশি নেগেটিভ চার্জ, আর চার্জের যখন ডিলোকালাইজেশন ঘটবে তখন এই নেগেটিভ চার্জটা চারিদিকে ছড়িয়ে যাবে, ডিলোকালাইজ হয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে যাবে, মানে এই নেগেটিভ চার্জটা তখন কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বলে এর কিন্তু স্থায়িত্ব বেড়ে যাচ্ছে কনজুগেট বেসের, বুঝতে পারলে? আর এমনি সাধারণ চিন্তাভাবনাতে করবে কোনো জিনিসের উপর প্লাস বা মাইনাস চার্জ হচ্ছে তার কাছে বোঝা, সেটা এমনিতেই আনস্টেবল। ওই যে প্লাস বা মাইনাস চার্জ, মানে এখানের ক্ষেত্রে মাইনাস চার্জটা যদি আরও বাড়ে তাহলে স্থায়িত্বটা আরও কমবে, আর সেই মাইনাস চার্জটা যদি আরও কমে যায়, ওই যে মানে ডিস্ট্রিবিউট হয়ে যায় চারিদিকে, তাহলে কিন্তু আরও তার স্টেবিলিটিটা, তার নেগেটিভ চার্জটা যদি আরও কমে যায় তাহলে তার স্টেবিলিটিটা কিন্তু বেড়ে যাবে। তাহলে এইটাকেই আমি সোজা ভাষা এটা বললাম, চার্জের লোকালাইজেশন ঘটে। চার্জের লোকালাইজেশন ঘটে কী জন্য? প্লাস আই এফেক্টের জন্য। কার প্লাস আই এফেক্ট? CH3। আর মাইনাস এফেক্টের জন্য কী হয়? ডিলোকালাইজেশন ঘটে। ডিলোকালাইজেশন ঘটে কার? কোন মাইনাস এফেক্ট? Cl এর জন্য, মানে ইলেকট্রনটাকে টেনে নিচ্ছে, ফলে কনজুগেট বেসের স্থায়িত্ব বৃদ্ধি পায়। আর কনজুগেট বেসের স্থায়িত্ব যদি বৃদ্ধি পায় তাহলে তার অ্যাসিডিটি বেশি হয়। তাহলে দুটোর কনজুগেট বেস দ্বারা কিন্তু আমরা স্টেবিলিটি করতে পারবো। এটা ভালো করে করবে। তো দেখো এরকমভাবেই আমরা অনেক রকম অ্যাসিডের তুলনা করতে পারি। দেখো এটা একটা গেল। এবার দেখো যদি এরকম তুলনা করি যে ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড এবং ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। ধরো ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইটা, ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড CH2COOH, এটা হচ্ছে ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের CH3COOH, সেখানে একটা এইচের বদলে একটা ফ্লুরিন গ্রুপ দিলাম, তাহলে এটা ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড। আর ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কি? Cl। ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কি? Cl CH2COOH, এটা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। কার অ্যাসিডিটি বেশি? তোমাকে পড়েছে এটা। তাই কনজুগেট বেস বার করো। কনজুগেট বেস কীভাবে বার করবে? কনজুগেট বেস বার করো। কনজুগেট বেস বার করতে গেলে এখানে একটা H+, একটা H+-এর পরে যেটা পড়ে থাকবে সেটা কনজুগেট বেস। আর এটার ক্ষেত্রে কী হবে? Cl CH2 C ডবল বন্ড O মাইনাস আর H+, এটা কনজুগেট বেস। এইটা স্টেবিলিটি বেশি না এইটা স্টেবিলিটি বেশি? কার স্টেবিলিটি বেশি দেখতে হবে। দেখো এটাতে ফ্লুরিন আছে, এটাতে ক্লোরিন আছে, দুটোরই মাইনাস এফেক্ট আছে, কিন্তু মাইনাস আই এফেক্টটা কার বেশি? ফ্লুরিনের বেশি। ফ্লুরিনের যদি মাইনাস আই এফেক্টটা যদি বেশি হয় তাহলে ফ্লুরিন এই যে চার্জের ডিলোকালাইজেশনটা ফ্লুরিন এই ক্লোরিনের থেকে বেশি ঘটাতে পারবে, কারণ ফ্লুরিনের মাইনাস আই এফেক্ট তুমি একটা ক্রম করেছিলে একটু আগে, মাইনাস আই এফেক্ট ইজ গ্রেটার দ্যান ক্লোরিনের মাইনাস আই এফেক্ট। তাহলে ফ্লুরিনের মাইনাস এফেক্ট মানে কি? ফ্লুরিন আরও ভালোভাবেই চার্জের ডিলোকালাইজেশন ঘটাতে পারবে, আর ক্লোরিন ততটা পারবে না, মানে ক্লোরিনও পারবে কিন্তু ফ্লুরিনের মতো পারবে না। তাহলে এই চার্জের ডিলোকালাইজেশন ভালো ঘটবে কোথায়? এই ফ্লুরো অ্যাসিটেট আয়নে। এই ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিডের যে কনজুগেট বেসে চার্জের ডিলোকালাইজেশনটা ভালো ঘটবে, চার্জটা চারিদিকে ছড়িয়ে যাবে, নেগেটিভ চার্জটার পরিমাণটা কম হয়ে যাবে, কারণ ফ্লুরিনের মাইনাস এফেক্টটা বেশি, মাইনাস এফেক্ট মানে টেনে নেওয়া। ক্লোরিনের ক্ষেত্রে ততটা ঘটবে না। তাহলে এক্ষেত্রে এই কনজুগেট বেসটার স্টেবিলিটি বেশি, এই কনজুগেট বেসের স্টেবিলিটি বেশি হবে, আর এই কনজুগেট বেসের স্টেবিলিটি বেশি হয় তাহলে ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডিটি ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের থেকে বেশি হবে।
এরকমভাবেই কিন্তু ব্যাখ্যাটা করবে। ঠিক আছে, এবার দেখো যদি এরকম ব্যাখ্যা চায়, যদি এরকম বলে, দেখো যদি এই একটা অ্যাসিড এইরকম বলে, ধরো ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড এর সঙ্গে ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড মানে এইখানে ধরো এই CH2 সঙ্গে আরেকটা Cl আমি যোগ করলাম, একটা এইচকে হটিয়ে দিয়ে একটা Cl যোগ করলাম, এটা হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। আর এটা হচ্ছে ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। মানে অ্যাসিটিক অ্যাসিডের দুটো হাইড্রোজেন, এই অ্যাসিটিক অ্যাসিডের CH3 দুটো হাইড্রোজেন যখন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে তার নাম হচ্ছে ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। আর ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কী হবে? Cl C, এখানে 3টে Cl যুক্ত হবে, এটা হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এবার তোমাকে বলেছে দেখো এই মোনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কার ক্ষেত্রে অ্যাসিডিটি বেশি হবে? তো ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে এইটা হয়েছে কনজুগেট বেস। ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে কী হবে? Cl CH Cl CH C ডবল বন্ড O মাইনাস, কনজুগেট বেসটা করে নাও H প্লাস, এরও কনজুগেট বেস করো, একটা H প্লাস দান করার পরে যেটা পড়ে থাকবে সেটাই কনজুগেট বেস। Cl C CH3 CH3 C ডবল বন্ড O মাইনাস আর H প্লাস। এবার দেখো এই যে কনজুগেট বেসটা পেলাম, কার স্টেবিলিটি সব থেকে বেশি হবে, কার চার্জের ডিলোকালাইজেশন সব থেকে বেশি হবে? যেখানে এই জায়গাটা CH3 কেন করলাম, এই জায়গাটা Cl হবে, এই জায়গাটা Cl হবে। তাহলে দেখো কার চার্জের ডিলোকালাইজেশন, এই যে কনজুগেট বেস করলাম, কনজুগেট বেসের চার্জ আছে, কার চার্জের ডিলোকালাইজেশন মানে কার চার্জটা সব থেকে, এই চার্জটা কার ক্ষেত্রে সব বেশি ছড়িয়ে যাবে, মানে ভেতরের দিকে চলে আসবে, চার্জের ডিলোকালাইজেশন বা কার ক্ষেত্রে? অবশ্যই এই তিনটে ক্লোরিন যেখানে যুক্ত আছে সেখানে, এই তিনটে ক্লোরিন যুক্ত আছে মানে 3 রকমভাবে মাইনাস এফেক্ট আছে, 3টে মাইনাস এফেক্ট আছে মানে এখানে যেটা টানবে, এই ইলেকট্রনগুলোকে যেটা টানবে 3টে দিক থেকে টানবে। তাহলে এই অক্সিজেনের উপর যে চার্জ ডেন্সিটিটা, ইলেকট্রনের চার্জটা যেটা আছে, সেই মানে অক্সিজেনের উপর যে চার্জটা আছে চার্জটার পরিমাণটা কমবে, এবং এই অক্সিজেনের মানে অর্থাৎ এক কথা বলতে গেলে অক্সিজেনের যে চার্জটা আছে চার্জের ডিলোকালাইজেশন সব থেকে ভালো ঘটবে এখানে। আর ডিলোকালাইজেশন সব থেকে যখন ভালো ঘটবে এখানে, তখন এই যে কনজুগেট বেস পাচ্ছে, এই কনজুগেট বেসের স্টেবিলিটি এটার থেকে বেশি হবে। সুতরাং এইটা হচ্ছে 1 নম্বর, এটাতে দুটোভাবে টানবে, দুদিক থেকে টানবে মানে ক্লোরিনটা, তাহলে এই যে চার্জটা দুরকমভাবে এই ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ এর স্টেবিলিটিটা বাড়ছে। এটা 3 রকমভাবে 3টে দিক থেকে টানছে, এটা 2 রকম দিক থেকে টানছে, আর এটা 1 দিক থেকে টানছে। তাহলে এইটা সর্বপ্রথম স্টেবিলিটি পাচ্ছে বলে এর অ্যাসিডিটি সব থেকে বেশি, তারপর এর স্টেবিলিটি আসছে বলে এইটা 2 নম্বরে আসবে, আর তারপর এই স্টেবিলিটি আসছে বলে এটা 3 নম্বরে আসবে। বুঝতে পেরেছো? তো এইভাবেই কিন্তু আমরা এটাকে করতে পারি। এবার দেখো এর ঠিক বিপরীত ঘটনা ঘটতে পারে। আমি যদি এখানে এই ক্লোরিনের জায়গায় ধরো এইটা আমি অ্যাসিটিক অ্যাসিড করছি, দেখো এইটা আমি অ্যাসিটিক অ্যাসিড করছি, আমি আরেকটা তুলনা করি, আমি এইটা তুলনা করি যে CH3 COOH, এইটা তুলনা করছে CH3 COOH, আর দেখো আর এইটা করছি, এই দিকে দুটো আমি CH3 গ্রুপ দিচ্ছি, CH3 আর এটা হচ্ছে CH3, 3টে CH3 দিচ্ছি, এদিকে CH3 দিচ্ছি আর এদিকেও CH3 দিচ্ছি। দেখো কি হবে, এবার দেখো তাহলে এই দিকে কনজুগেট বেসগুলো এরকমভাবে চেঞ্জ হবে। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিলে এটা পরিষ্কার হবে। দেখো এটা কীরকম হবে, এই জায়গাটা কীরকম হবে দেখো। তো দেখো তোমাকে তুলনা করতে বলেছি অ্যাসিটিক অ্যাসিড, ডাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডিটির তুলনা করতে বলেছে। তো দেখো এটার কনজুগেট বেস কী হবে? CH3 C ডবল বন্ড O মাইনাস, C ডবল বন্ড O মাইনাস আর H প্লাস, এটার কনজুগেট বেস এটার কনজুগেট বেস কী হবে? CH3 C ডবল বন্ড O মাইনাস H প্লাস, আর এটার কনজুগেট বেস কী হবে? একটা H প্লাস দান করে দাও, CH3 C CH3
CH3 C ডবল বন্ড O মাইনাস আর H প্লাস। দেখো তিনটে কনজুগেট বেস করে দিলাম, এবার তিনটে কনজুগেট বেসে স্টেবিলিটি খুঁজতে হবে। দেখো এইখানে যে অক্সিজেনের উপর যে নেগেটিভ চার্জটা আছে, দেখো এইখানে তিনটে এই যে CH3 গ্রুপ যুক্ত আছে, CH3 কী এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট, সেই ইলেকট্রনটাকে ঠেলবে দেবে, প্লাস আই এফেক্ট আছে বলে, প্লাস আই এফেক্ট আছে বলে এই অক্সিজেনটার এমনিই সে নেগেটিভ চার্জ আছে বলে আনস্টেবল। এবার তিনটে দিক থেকে কিন্তু CH3 তার ইলেকট্রনটাকে এই দিকে পাঠাচ্ছে, অর্থাৎ তিন রকমভাবে প্লাস আই এফেক্ট CH3 দেখা যাচ্ছে, তিনটে প্লাস আই এফেক্ট এখানে হচ্ছে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। এবং অক্সিজেনের উপর চার্জের লোকালাইজেশন ঘটছে, অক্সিজেনের উপর চার্জের লোকালাইজেশন হচ্ছে, চার্জের লোকালাইজেশন মানে চার্জ আরও বেশি জমা হচ্ছে। আর চার্জ যদি আরও বেশি জমা হয় তাহলে এটা তো এমনি আনস্টেবল ছিল, আরও বেশি নেগেটিভ চার্জ আসছে, তাহলে এইটা কিন্তু একদমই আনস্টেবল হয়ে যাবে। আর একদমই যেহেতু আনস্টেবল হয়ে যাবে, যদি এটা সব থেকে বেশি আনস্টেবল হয় তাহলে এর অ্যাসিডিটি সব থেকে কম হবে, তাহলে এর অ্যাসিডিটি 3 নম্বরে এর অ্যাসিডিটি আসবে। আর এটার ক্ষেত্রে কী হবে, দেখো এটার ক্ষেত্রে দুদিক থেকে দুটো প্লাস আই এফেক্ট, দুটো প্লাস আই এফেক্ট মানে এটার থেকে কিছুটা কম হবে প্লাস আই এফেক্ট, মানে এই অক্সিজেনের উপর নেগেটিভ চার্জের লোকালাইজেশন ঘটবে কিন্তু এটার থেকে কিছুটা কম। সুতরাং এইখানের যে স্টেবিলিটিটা, সেই স্টেবিলিটিটা এটার তুলনায় একটু বেশি হবে। আর স্টেবিলিটি যেহেতু একটু বেশি হবে তাহলে এর যে অ্যাসিডিটি, সেই অ্যাসিডিটিটা এর থেকে একটু বেশি হবে, তাই এটা 2 নম্বর। আর এটাতে একটাই প্লাস আই এফেক্ট আছে, একটাই প্লাস আই এফেক্ট মানে এখানেও চার্জের লোকালাইজেশন ঘটবে, চার্জের লোকালাইজেশন ঘটবে কিন্তু এটা একটা প্লাস আই এফেক্ট দ্বারা ঘটবে, একটা প্লাস আই এফেক্ট দ্বারা যেহেতু ঘটবে, সুতরাং আমরা বলতে পারি যে এখানে এর যে স্টেবিলিটিটা এর তুলনার থেকে বেশি হবে। সুতরাং এইটা কিন্তু 1 নম্বর। আর স্টেবিলিটি যত বেশি অ্যাসিডিটি তত বেশি, সুতরাং এ হচ্ছে 1 নম্বর, এ হচ্ছে 2 নম্বর, এ হচ্ছে 3 নম্বর। বুঝতে পারলে? এই হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টের আমরা কোনো অ্যাসিডিটির প্রভাব, অ্যাসিডিটির উপর প্রভাব। এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে ক্ষারকত্বের উপর প্রভাব, ক্ষারকত্বের উপর প্রভাব। দেখো ক্ষারকত্বের উপর প্রভাবটা দেখিয়ে একদম ছোট্ট করে, একটু বড় লেকচার হয়ে যাচ্ছে, যাই হোক ক্ষারকত্বের উপর প্রভাব দেখো আমরা যেটা করব ক্ষারক হিসাবে ইন্ডাকটিভ এফেক্টের ক্ষারকত্বের উপর প্রভাব, ক্ষারকত্বের উপর প্রভাব ইন্ডাকটিভ এফেক্ট দ্বারা ব্যাখ্যা করতে পারবো। যেমন ধরো আমি যেটা করছি অ্যামিনের, অ্যামিন মানে ধরো CH3NH2, এটা হচ্ছে অ্যামিন, CH3NH2। তো দেখো CH3NH2 এইটা, আচ্ছা প্রথমে যেটা সৃষ্টি হচ্ছে দেখো, প্রথমে আমি করছি অ্যামোনিয়া NH3, এই অ্যামোনিয়ার উপর লোন পেয়ার আছে। এবার অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনের বদলে আমি একটা মিথাইল গ্রুপ দিলাম, তাহলে এইটা একটা অ্যামিন তৈরি হলো, এর নাম হচ্ছে মিথাইল অ্যামিন। এর নাম কি? মিথাইল অ্যামিন, মিথাইল অ্যামিন। কীভাবে সৃষ্টি? এর উপর একটা লোন পেয়ার আছে। এবার দেখো অ্যামোনিয়া থেকে দুটো যদি হাইড্রোজেন সরিয়ে দিই তাহলে কি আসছে? NH, দুটো হাইড্রোজেনকে সরিয়ে দিচ্ছি তাহলে NH আসছে, এবং দুটো হাইড্রোজেনের জায়গায় আমি দুটো মিথাইল গ্রুপ যুক্ত করলাম, CH3, এদিকেও CH3। এটার নাম হচ্ছে ডাইমিথাইল অ্যামিন। এটার নাম কি? ডাইমিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন। এবার দেখো NH3 থেকে 3টে হাইড্রোজেন আমি সরিয়ে দিচ্ছি, তাহলে কি গ্রুপ আসছে? N গ্রুপ আসছে। এটার উপরে লোন পেয়ার আছে এবং সেই 3টে হাইড্রোজেনের জায়গায় আমি 3টে CH3 গ্রুপ লাগাচ্ছি, CH3, 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 এই 3টে CH3 গ্রুপ লাগালাম। এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন। এটার নাম কি? ট্রাইমিথাইল, এটার নাম হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন। 3টে CH3 আছে এবং এটাকে প্রাইমারি অ্যামিন বলে, এটাকে সেকেন্ডারি অ্যামিন বলে, টারসিয়ারি অ্যামিন বলে। এবার দেখো তোমাকে যদি মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন আর ট্রাইমিথাইল অ্যামিনের তুলনা করতে বলে, তাহলে তুমি কার অ্যাসিডিটি, কার বেসিসিটি, মানে এটা তো ক্ষারকত্ব। কারণ দেখো এখানে যে লোন পেয়ারটা আছে, সেই লোন পেয়ারটা যে তার নিজের লোন পেয়ারটা দান করতে পারে তাকে লুইস বেস বলে, এটা তোমরা সাম্যাবস্থা চ্যাপ্টারে পড়েছো। কে সব থেকে ভালো, দেখো তিনটেরই কিন্তু লোন পেয়ার আছে, কে সব থেকে ভালো ডোনেট করতে পারবে অন্যকে এই লোন পেয়ারটা, তার উপর ভিত্তি করে তার ক্ষারকত্ব নির্ধারিত হবে। তাহলে দেখো এটা 3টে, এটারও ক্ষারক, এটাও ক্ষারক, এটাও ক্ষারক, কার ক্ষারকত্ব সব থেকে বেশি হবে? দেখো আমি যদি এইটার দিকে দেখি, এটাতে এই CH3 গ্রুপটা যেটা যুক্ত আছে এর কিন্তু প্লাস আই এফেক্ট আছে,
প্লাস আই এফেক্ট যেহেতু আছে, তাহলে এ তার এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোটটাকে এই নাইট্রোজেনের দিকে ছড়িয়ে দেবে, আর নাইট্রোজেনের দিকে সরিয়ে দেবে বলে তখন কিন্তু এই ইলেকট্রনের যে চার্জ ডেন্সিটি, সেই ডেন্সিটিটা কিন্তু বাড়বে। তাহলে ওখানে চার্জটা তো তোমার এই দিকের একটা এই বন্ধন জোটটাকে তো এই দিকে সরিয়ে দিচ্ছে, এই বন্ধন জোটটাকে এই দিকে সরিয়ে দিচ্ছে, মানে এই যে নাইট্রোজেনের উপর যে ইলেকট্রন জোটটা আছে সেই ইলেকট্রনের চার্জ ডেন্সিটি বাড়বে, আর চার্জ ডেন্সিটি যদি বাড়ে তাহলে এ কিন্তু খুব সহজেই অন্যকে ইলেকট্রন জোটটা দান করতে পারবে। সেই জন্যে এইটা হচ্ছে মানে এই অ্যামোনিয়ার থেকে এটা ভালো ক্ষারক, কারণ অ্যামোনিয়ার তো কোনো মিথাইল গ্রুপ যুক্ত নেই, কোনো প্লাস আই এফেক্ট যুক্ত কোনো গ্রুপ যুক্ত নেই, কিন্তু এই CH3টার কি, CH3 হচ্ছে প্লাস আই এফেক্ট, এর প্লাস আই এফেক্টটা আছে। প্লাস আই এফেক্ট মানে ইলেকট্রন জোটটাকে এই নাইট্রোজেনের দিকে দেবে। এবার তুমি একটা চিন্তা করো, এইখানে যে ইলেকট্রন জোটটাকে নাইট্রোজেনের দিকে যখন যাচ্ছে তখন এই ইলেকট্রন জোটটা তো আর এক জায়গায় থাকবে না, এই ইলেকট্রন জোটটা অন্যকে দান করে দেবে, কারণ এইটা তো ইলেকট্রন জোটটা যখন এদিকে সরছে তখন নেগেটিভ চার্জটা আসছে, এই নেগেটিভ চার্জ আর এখানে যে ইলেকট্রন জোড়ের নেগেটিভ তার পরস্পর বিকর্ষণ করবে বলে এই যে লোন প্যাড আছে, লোন প্যাডটা অন্যকে দান করে দেবে এখান থেকে, তখন এই যে অণুটা থেকে বেরিয়ে যাবে অন্যকে দান করে দেবে, এবং সেই কারণে অন্যকে যখন দান করতে পারে তখন কিন্তু এরা ক্ষারক হিসাবে আচরণ করবে। তাই এটার ক্ষেত্রে প্লাস আই এফেক্ট হচ্ছে একটা, এটার ক্ষেত্রে দেখো প্লাস আই এফেক্ট কটা, দুটো, এটাতে দুটো প্লাস আই এফেক্ট। দুটো যদি প্লাস আই এফেক্ট হয় তাহলে নাইট্রোজেনের উপর যে ইলেকট্রন ডেন্সিটি মানে নাইট্রোজেনের উপর যে লোন পেয়ার যে আছে তার ইলেকট্রন ডেন্সিটি আরও বেশি হবে, আর ইলেকট্রন ডেন্সিটি যদি আরও বেশি হয় তাহলে এ কিন্তু অন্যকে দেওয়ার ইলেকট্রন জোর দান করার ক্ষমতাটা এর আরও কিন্তু বেশি হবে। বুঝতে পারছো? এই CH3 তো প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট মানে ইলেকট্রন জোরটাকে সে নাইট্রোজেনের দিকে ঠেলছে, এই ইলেকট্রন জোরটাকে নাইট্রোজেনের দিকে ঠেলছে, তাহলে দেখো নাইট্রোজেন দিকে ঠেলছে মানে এই যে ইলেকট্রন জোটটা আছে নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা তার কিন্তু ইলেকট্রন চার্জ ডেন্সিটি চার্জ ঘনত্বটা কিন্তু বাড়ছে, আর ইলেকট্রন চার্জ ডেন্সিটি যত বাড়বে সে তখন অন্য কোনো কাউকে ইলেকট্রন দান করার প্রবণতা তার বেড়ে যাবে, আর যত বেড়ে যাবে তত কিন্তু তারা লুইস বেস রূপে আচরণ করবে। আর এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে তিনটে প্লাস আই এফেক্ট আছে, অর্থাৎ এখানে যে এই লোন পেয়ারটা অন্যকে দান করার প্রবণতাটা আরও বাড়বে, অন্যকে দান করার প্রবণতাটা আরও বাড়বে, এবং সেই কারণে এই ট্রাইমিথাইল্যামিন এর যে বেসিসিটি ক্ষারকত্ব সব থেকে বেশি হবে। এটা 1 নম্বর এই ট্রাইমিথাইল্যামিন, এটা 2 নম্বরের ক্ষারকত্ব আসবে, এটা 3 নম্বর ক্ষারকত্ব আসবে। এটা হচ্ছে এই অ্যামিনের ক্ষারকত্ব কিন্তু আমরা ইন্ডাকটিভ এফেক্ট দ্বারা বোঝাতে পারি, যে লোন পেয়ারের ডেন্সিটি যত বেশি হবে, ইলেকট্রন ঘনত্ব, লোন পেয়ারের উপর ইলেকট্রন ঘনত্ব যত বেশি হবে তত কিন্তু তার সেই লোন পেয়ারটার অন্যকে দান করার প্রবণতাটা বাড়বে, আর অন্যকে যত সহজে সে দান করতে পারবে ইলেকট্রন জোর, সে তত ভালো লুইস ক্ষারক হিসেবে আচরণ করবে। এইখানে 3টে প্লাস আই ইফেক্ট আছে বলে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপর ইলেকট্রন ঘনত্বটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রন ঘনত্ব যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এ খুব সহজেই অন্যকে কিন্তু ইলেকট্রন জোড় দান করতে পারবে। এখানে 2টো প্লাস আই ইফেক্ট মানে ততটা সহজে হবে না, আর এখানে একটা প্লাস আই ইফেক্ট মানে আরও কমভাবে ইলেকট্রন জোড় দান করবে, কিন্তু ততটা সহজে হবে না। সুতরাং এ যেহেতু খুব সহজেই এই ইলেকট্রন জোড়টাকে দান করতে পারবে, এর বেসিসিটি ট্রাইমিথাইল্যামিনের ক্ষারকত্ব সব থেকে বেশি হবে, তারপর ডাইমিথাইল্যামিনের হবে, তারপর মিথাইল্যামিনের হবে। তো দেখো, এই হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। আমি অনেক জিনিসটা আমি ব্যাখ্যা করেছি, খুব ভালো করে এই জিনিসটা তোমরা পড়বে। একটা কথা জেনে রাখো, ইন্ডাকটিভ এফেক্ট মানে আবেশ প্রভাব। এর দুটো জিনিস আছে, প্লাস আই আর মাইনাস আই। এই জায়গাটা মাথায় ঢুকিয়ে নাও। প্লাস আই এফেক্ট মানে হচ্ছে ইলেকট্রনটাকে ঠেলবে, প্লাস আই এফেক্ট কাদের আছে? অ্যালকিল গ্রুপের। আর মাইনাস এফেক্ট মানে কি? ইলেকট্রনটাকে টানবে। মাইনাস এফেক্ট কাদের আছে? মূলত হ্যালোজেন, CN, NO2, COOH এইসব গ্রুপের। আর যদি কোনো জিনিসের তোমার যদি অ্যাসিডিটি তুলনা করতে হয়, তাহলে তোমাকে দেখতে হবে যে সেই অ্যাসিডের যে কনজুগেট বেস, সেই কনজুগেট বেসের সঙ্গে প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ আছে না মাইনাস এফেক্ট যুক্ত গ্রুপ আছে। প্লাস আই এফেক্ট যুক্ত যদি গ্রুপ থাকে, ধরো কোনো অ্যালকিল গ্রুপ, তাহলে ওই অ্যাসিডের যে কনজুগেট বেসটা যেটা সৃষ্টি হয়েছে, সেই কনজুগেট বেসে অক্সিজেনের উপর চার্জের লোকালাইজেশন হবে। আর চার্জের যদি লোকালাইজেশন হয়, তাহলে কিন্তু সেই কনজুগেট বেসটা আনস্টেবল হয়ে যায় বলে তার কিন্তু অ্যাসিডিটিটা কম হয়ে যায়।
আর যদি কোনো কনজুগেট বেসের যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, অর্থাৎ -I প্রভাবযুক্ত গ্রুপ থাকে, তাহলে অক্সিজেনের উপর যে নেগেটিভ চার্জটা থাকছে সেই নেগেটিভ চার্জের ডিলোকালাইজেশন হয়েছে, অর্থাৎ সেই নেগেটিভ চার্জ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বলে তার স্টেবিলিটি কিন্তু বৃদ্ধি পায়। ডিলোকালাইজেশন হলে স্টেবিলিটি বৃদ্ধি পাবে, আর লোকালাইজেশন হলে স্টেবিলিটি হ্রাস পাবে। লোকালাইজেশন ঘটবে +I এফেক্টের দরুন, আর ডিলোকালাইজেশন ঘটবে -I এফেক্টের দরুন। এই সব কথাগুলো তুমি একটু ছোটো খাতায় লিখে নাও, তাহলেই জায়গাটা হয়ে যাবে। আর তো সেইভাবে অ্যাসিডিটির তুলনা করে যায়, ক্ষারকত্বের তুলনা তো এইমাত্র করলাম, বুঝতেই পারলে যে যত সহজে ইলেকট্রন জোড় দান করতে পারবে তত ভালো লুইস ক্ষারক হিসেবে আচরণ করবে। কোনো একটা স্পিসিসে যদি যত বেশি +I এফেক্টযুক্ত গ্রুপ থাকবে তত তার ক্ষারকত্ব বাড়বে, আর যত বেশি -I এফেক্টযুক্ত গ্রুপ থাকবে তত তার ক্ষারকত্বটা কমবে। বুঝতে পেরেছো? তো দেখো এইখানে CH3 জায়গায় যদি আমি একটা CF3 যুক্ত করতাম, তখন তো -I প্রভাবযুক্ত গ্রুপ থাকতো, তখন কিন্তু এর মানে বেসিসিটিটা কিন্তু কম হয়ে যেত, কারণ সে কিন্তু ইলেকট্রন জোটটাকে তার নিজের দিকে টেনে নিচ্ছে। বুঝতে পারলে? তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো। আজকে একটু বড় এপিসোড হলো, ইন্ডাকটিভ এফেক্ট অত্যন্ত ইম্পর্টেন্ট, কনসেপ্টটা খেয়াল রাখো। এই যেগুলো জিনিস করলাম আমি অনেকটা ডিটেলসে বলেছি, কনজুগেট বেস দিয়ে ব্যাখ্যা, প্রত্যেকটা জিনিসকে নোট করো, এই পার্টটা ক্লিয়ার করো, তারপর এর পরের বিষয়টা আমি ইলেকট্রোম্যাটিক এফেক্ট করবো, সেখানের পার্টটাও কিন্তু ক্লিয়ার হবে। ততক্ষণ তোমরা এই পার্টটাকে ক্লিয়ার করতে হবে, 2-3 বার করে দেখো, বইটা দেখো, সব কথাই আমি বলেছি। তোমাদের বইতে ব্যাখ্যাটা একটু আলাদাভাবে আছে, আমি অন্যরকমভাবে কনজুগেট বেস দিয়ে ব্যাখ্যা করেছি, এই ব্যাখ্যাটা আমার কাছে সোজা বলে মনে হয়েছে। তোমরা এটা ভালো করে করো। আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।